নমস্কার। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কয়েকটি বিষয় একটু বলা দরকার। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কি অবস্থায় রয়েছে? মানে যারা শাসন ক্ষমতা ছেড়ে গেলেন আর যারা শাসন ক্ষমতায় এসেছেন, তাদের কাছে প্রধান সমস্যা বা তাদের কাছে প্রধান চ্যালেঞ্জগুলো কেমন হতে পারে? সেটা নিয়েই ২-৪ কথা বলব আজকে। আমরা জানি যে ইতিমধ্যেই শাসক মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের কারণ নিয়ে তাদের দলের অন্দরেই বিভিন্ন কথা উঠে আসছে। একেকজন নেতা একেক রকম কথাবার্তা বলছেন। কেউ বলছেন আইপ্যাক এর জন্য হেরেছেন, কেউ বলছেন নেতৃত্বের অভাব, কেউ বলছেন ধৃতরাষ্ট্র পিতার মতো আচরণ করেছেন মমতা ব্যানার্জী। কারণ আ তিনি অন্ধ ছিলেন কিন্তু প্রলয় অন্ধ ছিল না। অর্থাৎ ঘুরিয়ে সবাই আইপ্যাক বনাম বা আইপ্যাকের কর্ণধার অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সবাই তাক করেছেন। তো সেগুলো তো রাজনীতির কথা। এবার আমরা ফ্যাক্টে আসি যে রাজ্যের কি অবস্থা? রাজ্যের জন্য মমতা ব্যানার্জী কি ছেড়ে গেলেন? আমরা জানি বাম আমলে যখন ২০১১ সালে ক্ষমতায় আসে, অ্যা অ্যা যখন ক্ষমতায় আসে বাম আমলের ক্ষমতার পতনের পর তৃণমূল যখন ক্ষমতায় তখন বাম আমলে যে ঋণের বোঝা ছিল রাজ্যের, সেই ঋণের বোঝা ছিল প্রায় ১.৯৩ লক্ষ কোটি টাকা। মানে ১.৯৩ লক্ষ কোটি টাকা। একটা ব্যাপক পরিমাণ অঙ্ক ছিল। যেটা গত ১৫ বছরে অ্যা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার অর্থনৈতিক উপদেষ্টারা রাজ্যকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ৮.১৫ লক্ষ টাকা। এবং এই বিচারে অর্থাৎ ২০২৬-২৭ অর্থবর্ষে যদি বলা যায় যে প্রায় ৮.১৫ লক্ষ কোটি টাকা এখন ঋণ রাজ্যের। এই ঋণ কেন করেছেন? এবং এই ঋণের কারণ কি? এই ঋণের কারণ অনেক কিছু হতে পারে। দান খয়রাতি, বিভিন্ন রকমের ভাতা প্রকল্প চলেছে। সরকার জনকল্যাণের নামে অকাতরে দান করে গেছেন, বিভিন্ন ক্লাবে দান খয়রাতি চলেছে এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো তো আছেই। বিশেষ করে ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা, লক্ষ্মীর ভান্ডার, এগুলো কিন্তু সরকারের অনুদান এবং এই অনুদানগুলো দিয়ে অর্থাৎ এই ভাতাগুলো দিয়ে যেটা করেছে সেটা হচ্ছে মানুষকে কিন্তু ভাতা নির্ভর করেছে। মানুষকে কিন্তু স্বয়ংসম্পূর্ণ করেনি, মানুষকে কিন্তু নতুন কর্মসংস্থান তৈরি করেনি। একটা সমীক্ষায় বলছে যে রাজ্য সরকারের প্রকাশিত তালিকা অনুযায়ী প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে এবং সেটা বেসরকারি হিসাবে প্রায় ৫০ লক্ষের অধিক। অর্থাৎ যে এত পরিমাণে যদি এই সমীক্ষা হয় তার মানে মানুষের কর্মসংস্থান, নতুন পাশ করা ছেলেমেয়েদের অর্থাৎ মাস্টার্স পাশ করে যে সমস্ত ছেলেমেয়েরা বেরোচ্ছেন তাদের জন্য কর্মসংস্থান, শিল্পের অভাব এগুলো তো ছিলই। এখন এই যে বিপুল পরিমাণ ঋণ, এই ঋণের টাকা কে মেটাবে? এবং বলা হয়েছে যে এই ক্ষমতার জন্য মমতা যেটা ছেড়ে গেছেন সেটা হচ্ছে প্রায় পশ্চিমবঙ্গের ২০২৩ সালের একটি রিপোর্ট অনুযায়ী রঙ্গরাজন কমিটি ২০১২-১৪ সালে গঠিত হয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী বলছে যে প্রায় ১১.৭৯% হচ্ছে দরিদ্র মানুষ রয়েছেন পশ্চিমবঙ্গে। এই দরিদ্র কিভাবে মিটবে? বলছে এই দরিদ্র মিটবে যদি বর্তমান রাজ্য সরকার যদি শহর অঞ্চলে ৪৭ টাকা এবং গ্রামীণ অঞ্চলে ৩২ টাকা করে খরচা করতে পারেন দিনে, তাহলেই এই ঋণের বোঝাটা হয়তো কিছুটা কমতে, অর্থাৎ যে দারিদ্র থেকে দারিদ্র উত্তরণ অর্থাৎ দারিদ্র সীমার থেকে কিভাবে আমরা উঠবো সেটা হতে পারে। এগুলো সবই ফ্যাক্ট, এগুলো একটা সমীক্ষা। এবং রাজ্যে যে বিপুল পরিমাণে ঋণ, সেই ঋণে প্রায় পার মাথা পিছু অর্থাৎ প্রত্যেক জনসংখ্যায় প্রায় ৭০,০০০ টাকার বেশি টাকা হচ্ছে আমরা ঋণগ্রস্ত। এই ঋণ যদি মানে এই ঋণ কি করে হয়েছে তার তো দীর্ঘ একটা ইতিহাস রয়েছে এই গত ১৫ বছরে বিভিন্ন রকম ভাবে, যা আমি বললাম। কিন্তু এই ঋণ থেকে উত্তরণের জন্য কি করতে হবে সেটা হচ্ছে আগামী দিনে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। কারণটা হচ্ছে এই ঋণ একদিনে হয়নি এবং এই ঋণ ধীরে ধীরে নেওয়া হয়েছে এবং ঋণ নিয়ে সেই টাকা পয়সা নিজেরা লুট করেছেন, লুট করে কিছুটা খেয়েছেন, কিছুটা দিয়েছেন। আমরা জানি দোলা সেন বলেছিলেন যে ২৫% নিজের কাছে রেখে ৭৫% পার্টি ফান্ডে দিতে হবে। তো সমস্ত টাকা কোথায় গেছে সেটারও তদন্ত হওয়া উচিত। আমরা জানি যে আমাদের রাজ্যের নির্বাচন কমিশনারের যে প্রধান পর্যবেক্ষক ছিলেন যিনি সুব্রত গুপ্ত, সেই সুব্রত গুপ্তকে এখন রাজ্য সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তাকে নিযুক্ত করা হয়েছে। এবং তিনি একটি কথাও বলেছেন আজকে, সেটা হচ্ছে যে এই যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তার মধ্যে বেকারত্ব এবং শিল্প না থাকা, ইন্ডাস্ট্রি না থাকা, এটা একটা বড় কারণ। তার পাশাপাশি যে আমাদের আমলাতন্ত্রের মধ্যে যে মানে যে একাধিপত্য বা তাদের যে মাফিয়াগিরি সেটাও রয়েছে।
তো সেই কারণে আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক বেশি, এবং সেই চ্যালেঞ্জটা কি করে অতিক্রম করতে হবে তার জন্য নিরন্তর কাজ করে যেতে হবে, এবং তিনি সেই বার্তাই দিয়েছেন। আমরা জানি যে পশ্চিমবঙ্গে অষ্টাদশ বিধানসভা নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হয়েছে, এবং অন্ততপক্ষে ভোট দান পর্যন্ত কোনো রকম হিংসাত্মক ঘটনা ঘটেনি, কোনো রক্তপাত ঘটেনি। ভোটের পরে হয়েছে, ফলাফলের পরে হয়েছে, সেটা হয়েছে। কিন্তু এই যে শিরোপা, এবং তাকে অনেকেই বলেছিলেন যে তাকে শ্রেষ্ঠ বাঙালির একটা মর্যাদা দেওয়া হোক, তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধুবাদ জানিয়ে তাকে হয়তো এই বর্তমান সরকার, বিজেপি শাসিত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার, সেই সরকার তাকে উপদেষ্টার পদে বসিয়েছেন, এবং আশা করা যায় আগামী দিনে ভালোভাবেই সেই কাজ এগোবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে বিপুল পরিমাণে আর্থিক ক্ষয়ক্ষতি, এবং বাংলার যে অর্থনীতির যে উন্নতি, সেই উন্নতির জন্য যারা বারবার এত কথাবার্তা বলেন, বিশেষ করে আমি বলতে চাই অমর্ত্য সেন অথবা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তারা তো অর্থনীতিবিদ, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন গণতন্ত্র নিয়ে কথাবার্তা বলেন, কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনীতির উন্নতি কিভাবে ঘটবে, অর্থাৎ আমাদের দারিদ্র্য সীমা কিভাবে করে ঘুচবে, এবং আমাদের প্রত্যেক ছেলেমেয়েরা কিভাবে নিজেদের পায়ে স্বাবলম্বী হবে, তারা নিজেদের আর্থিক সংস্থান করতে পারবেন, সেই সম্পর্কে কোনো বক্তব্য তারা দেন না বা দিতে চান না। হয়তো তারা ভেবেছেন যে তাদেরই বক্তব্য হয়তো যদি বিজেপি সুবিধা পেয়ে যায়, সেই কারণে তারা হয়তো চান না। কিন্তু আমার মনে হয় যে এখন এই রাজনীতি করার সময় নয়, গঠনমূলক আলাপ আলোচনা দরকার। যে গঠনমূলক আলাপ আলোচনার মধ্যে দিয়ে যে পশ্চিমবঙ্গের অর্থনীতি একটি যদি ভর কেন্দ্র হয়, এবং সেখানে সব রকম দিক থেকে সমৃদ্ধতা আছে, কৃষি আছে। আমরা জানি পশ্চিমবঙ্গে যে যে কৃষিজ জমি, সেই জমিতে প্রচুর উর্বরতা সমৃদ্ধ, সেখানে প্রচুর ফলন হতে পারে, সেই ফলনের উৎপাদিত বাজার, তার ন্যায্য মূল্য, এবং কৃষকরাও যাতে বাঁচেন, এবং সেইটাই দরকার। এবার এই প্রসঙ্গে আরো দু চারটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে আমাদের প্রায় 34 বছর এই রাজ্যে বামপন্থীরা ছিলেন, কিন্তু সেই বামপন্থীরা অর্থনীতি নিয়ে কতটা সচেতন ছিলেন সেটা আমরা জানি। আজকে আমরা দেখেছি যে বামপন্থী বড় বড় নেতা যারা প্রাক্তন বা বৃদ্ধ হয়ে যাচ্ছেন, তাদের চিকিৎসা হচ্ছে বেসরকারি হসপিটালে। এবং এই যে বলছেন না যে সুজন চক্রবর্তী বা ওই যে শতরূপ, এই ধরনের মার্কামারা সিপিএম লোক যারা বলছেন যে যে এখন তৃণমূল শাসনের অবসানের ফলে তৃণমূলই নাকি বিজেপিকে রাজ্যে দিয়ে গেছে। তৃণমূল বিজেপিকে রাজ্যে দিয়ে যায়নি। রাজ্যের মধ্যে যারা হিন্দুত্ববাদী ভাবনা চিন্তা এবং ভারতীয় সংস্কৃতির পরম্পরাকে মানেন এবং অনুসরণ করেন, তাদের পরিপ্রেক্ষিতে কিন্তু এই বীজ ভালোভাবেই ছিল, এমন নয় যে এটা আকাশ থেকে পড়েছে। কিন্তু আপনারা সাময়িকভাবে সেটাকে চেপে রেখেছিলেন। তারা এমন একটা হিংসাত্মক মতামত বা বক্তব্য দিচ্ছেন যেন একটা অপাংতীয়, একটা অচ্ছুত ব্যাপার। আপনারাই তো সমাজে সব থেকে বেশি অপাংতীয় বা অচ্যুত হয়ে যাচ্ছেন এখন, কারণ আপনারা যে ধরনের মন্তব্য করছেন তাতে কিন্তু আপনাদের ভোট তো বাড়বেই না, বরং আপনাদের ভোট আরো কমবে। হ্যাঁ, আপনাদের ভোট বাড়বে কোথায়? যেখানে আপনারা তোষণের রাজনীতি করবেন, বেছে বেছে মুসলিম অধ্যুষিত এলাকায় যেখানে আপনারা 100% ভোট নিশ্চিত করতে পারবেন যে না আমরাই এখানে, সেখানে হয়তো আপনারা পারবেন বা করবেন, কিন্তু সেটা সেটা পরের বিষয়। কিন্তু আপনারা দায়িত্বশীল নেতা নন। আপনারা কোনো আমরা জানি যে এই 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 যে নতুন সরকার, সেই নতুন সবাইকে নিয়েই চলতে চায় এবং সবাইকে নিয়ে এগোতে চায়। কিন্তু সেক্ষেত্রে আপনারা যতটা কন্ট্রিবিউশন করার বা আপনাদের যত গঠনমূলক দিক আছে বা সমস্যা কোথায়, সেই সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনা দরকার। নেতিবাচক শুধু আলোচনা নয়, অর্থাৎ সমালোচনা শুধু নয়, তার সমাধানের রাস্তাও বলতে হবে। তো এইটা কিন্তু বর্তমান শাসক দলের মধ্যে, মানে যারা শাসক দলের আছেন তারা বলতে চাইছেন, কিন্তু যারা বিরোধী দলের হিসেবে যারা কলকাতা শহরে বসে রাজনীতি করেন, তারা কিন্তু সেই কথাটা বলছেন না। এবং আমরা জানি মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে একটি মন্তব্য করেছেন, যত আল্ট্রা লেফটরা আমাদের পাশে এসে দাঁড়ান, অর্থাৎ আল্ট্রা লেফট বা নকশাল বা জিহাদি বা জঙ্গি সংগঠন, সেইগুলো উনি পাশে পেতে চাইছেন যাতে তার রাজনৈতিক লড়াইটা একটু সুগম হয়। কিন্তু সেই গুড়ে বালি সেটা সম্ভব হবে না, কারণ ইতিমধ্যেই ভারত সরকার নকশাল মুক্ত ভারতের অভিযান ডাক দিয়েছেন। ছত্তিশগড়ে বড় রকমের তার প্রভাব পড়ছে, বাংলাতেও পড়বে। আমরা জানি সেই নকশালবাড়ি, যেখান থেকে নকশালদের আন্দোলনের সূত্রপাত, সেই নকশালবাড়িতে আজকে প্রায় 1 লাখ ভোটের ওপর বেশি মার্জিনে জিতেছেন সেখানকার বিজেপি বিধায়ক আনন্দ বর্মন। তো সেই কারণে বলতে হয় যে এই যে বামপন্থীদের যে এই যে নেতিবাচক কথাবার্তা, তার জন্যই তারা সমাজে সব থেকে বেশি অচ্ছুত হয়ে পড়ছেন, মানুষের মনে জায়গা করতে পারছেন না। তো সেই কারণে তাদের এই গঠনমূলক ভাবনাকে আমরা উপেক্ষা করেই এগোবো, এবং তাদের এই ভাবনাকে গুরুত্ব দেওয়ার কোনো দরকারই নেই, কারণ তারা সমাজে খুব একটা যে প্রভাব রাখার ক্ষমতা রাখেন সেটাও নয়। কেউ কেউ বলছেন যে আমরা দেখেছি যে যারা 70টা আসন নিয়ে জিততে পারেনি, যে 70টা আসনে জিতেছেন, তারা নাকি কোনো জায়গায় সবার বিজয় মিছিল করতে পারেনি, অথচ তারা একটা বিধানসভায় জিতেছেন, তার জন্য তারা বিজয় মিছিল করে কলকাতার বুকে বড় একটা জায়গা করে নিয়েছেন। এগুলো ওরা উড়ে ওরা ধরা কথা দিয়ে কোনো লাভ নেই। এখন আমাদের কথা হচ্ছে এই কথাগুলো বলে সমাজে আপনি যতই বিভাজনের রাজনীতি করার চেষ্টা করেন, যতই তোষণ নীতি করার চেষ্টা করেন, মানুষ কিন্তু সঠিকভাবে জবাব দেবে। এবং সেই কারণেই বলতে হয় যে
বামপন্থী আদর্শ আজকে ধুলোয় মিশে গেছে, এবং সেই আদর্শ আরো যত দিন যাবে তারা তত পরিমাণেই সমাজে অচ্যুতি হবেন। তো সেই কারণে এদেরকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। এবার সে জায়গায় দাঁড়িয়ে তাহলে দাঁড়ালো যেটা, যে আমাদের এই শিক্ষা বা আমাদের এই সংস্কৃতি, আমাদের এই অর্থনীতি, আমাদের এই স্বাস্থ্যকে উন্নতি করতে গেলে কিন্তু মানে অর্থনীতির দিক থেকে আমাদের স্বাবলম্বী হতে হবে। তো সেই কারণে এই ঋণের বোঝা এবং এই ঋণকে কিভাবে আমরা উত্তোলন করব, এবং কি করে সরকারের আরো আয় হবে, সরকার কি করে আরো ইনভেস্ট করতে পারবে এবং মানুষের কর্মসংস্থান হবে, সেই কথাটাই ভাবা দরকার আগামী দিনের সরকারের। এবং অবশ্যই যারা আর্থিকভাবে দুর্নীতি করেছেন, জনগণের সম্পত্তি লুট করেছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই তদন্ত হওয়া উচিত, এবং তাদের মানে কোথাও না কোথাও ইতিহাসের পাতায় লেখা উচিত যে তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন এবং তারা মানুষের সম্পত্তি লুট করেছেন। তো আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করব। আবার আরেকদিন আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হবো। সকলকে নমস্কার।